বেনজিন রিং এ প্যারা ডাইসাবস্টিটিউটেড বেনজিন রিং যদি হয় সেক্ষেত্রে কি বলছে কেমিক্যালি ইকুইভ্যালেন্ট বাট ম্যাগনেটিক্যালি নন ইকুইভ্যালেন্ট। ম্যাগনেটিক্যালি যদি নন ইকুইভ্যালেন্ট হয় সেক্ষেত্রে কখন হবে? তার মানে কেমিক্যাল ইকুইভ্যালেন্ট বলতে আমি বুঝতে পারলাম যে আসলে এইচ এ এবং এইচ এ প্রাইম যে প্রোটন দুটো আছে এখানে বেনজিন রিং এর মধ্যে, বুঝলাম না মানে পেনটা সব সময় এত বিরক্ত করে কেন? আচ্ছা, এইচ এ এবং এইচ এ প্রাইম কে আমি কি বলছি কেমিক্যাল ইকুইভ্যালেন্ট, বাট ম্যাগনেটিক্যালি এই দুটো নন ইকুইভ্যালেন্ট। কেন হচ্ছে কেমিক্যাল ইকুইভ্যালেন্ট বলতে আমি এটুকুন বুঝবো যে এইচ এ এবং এইচ এ প্রাইমের ডেল্টা শিফট ভ্যালু একই হবে, কিন্তু ম্যাগনেটিক্যালি আবার নন ইকুইভ্যালেন্ট। সেটা বলতে কি বোঝাচ্ছে দেখো, এইচ এর সাথে এইচ বি যে কাপলিং কনস্ট্যান্ট সেটা হচ্ছে 3J, 1 2 3 বন্ড ডিসটেন্স হচ্ছে তোমার এইচ এ এবং এইচ বি এর মধ্যে, তাহলে 3J কাপলিং কনস্ট্যান্ট। কিন্তু এইচ বি এর সাথে এইচ এ প্রাইমের খেয়াল করো কত 5J, মানে 5 বন্ডের ডিসটেন্স। কিভাবে দেখো 1 2 3 4 এটা হচ্ছে 5, এই 5 বন্ড ডিসটেন্স হয় 5J কাপলিং আমরা বলছি। তো 5HB এর সাথে কিন্তু HA এবং HA প্রাইমের তোমার হচ্ছে যে কাপলিং কনস্ট্যান্ট যে ভ্যালুটা সে ভ্যালুটা কিন্তু এক হলো না, কারণ 3J কাপলিং কনস্ট্যান্টের ভ্যালু কিন্তু অ্যাপ্রক্সিমেটলি 7 থেকে 8 আর 5J ভ্যালু 0 থেকে 1, ম্যাক্সিমাম সময় 0 হয় প্যারা কাপলিং, ঠিক আছে? তো সেক্ষেত্রে দেখো আমরা যেটা যদি এই দুইটা HA এবং HA প্রাইম প্রোটন দুটো যদি ম্যাগনেটিক্যাল ইকুইভ্যালেন্ট হয়ে থাকতো তাহলে অবশ্যই HB এর সাথে HA এবং HA প্রাইমের কাপলিং কনস্ট্যান্ট সেম হতো। সেম যেহেতু হচ্ছে না সেক্ষেত্রে HA এবং HA প্রাইম তোমার ম্যাগনেটিক্যালি নন ইকুইভ্যালেন্ট হবে, কিন্তু কেমিক্যালি আবার ইকুইভ্যালেন্ট হচ্ছে। আচ্ছা, আবার খেয়াল করো HB প্রাইম, HB আর HB প্রাইম ঠিক একই ভাবে কেমিক্যালি ইকুইভ্যালেন্ট কিন্তু ম্যাগনেটিক্যালি নন ইকুইভ্যালেন্ট, ঠিক আছে? ম্যাগনেটিক্যালি কিন্তু তারা ইকুইভ্যালেন্ট হচ্ছে না, কারণ একই রকম ভাবে এইচ এর সাথে এইচ বি যে কাপলিং কনস্ট্যান্ট, এইচ এর সাথে এইচ বি প্রাইমের কাপলিং কনস্ট্যান্ট কিন্তু সেম না। এটার সাথে এইটার যে কাপলিং কনস্ট্যান্ট হবে এটার সাথে এইটার কাপলিং কনস্ট্যান্ট কিন্তু সেম হবে না, যার কারণে আমরা বলছি এইচ বি প্রাইম ম্যাগনেটিক্যালি নন ইকুইভ্যালেন্ট। এই প্রশ্নগুলো কিন্তু অনেক সময় পরীক্ষায় আসে এরকম ভাবে যে দুই তিনটা কম্পাউন্ডের এক্সাম্পল দিতে বলে যারা হচ্ছে প্রোটন গুলো কেমিক্যালি ইকুইভ্যালেন্ট কিন্তু ম্যাগনেটিক্যালি নন ইকুইভ্যালেন্ট, এরকম প্রশ্ন কিন্তু আসে। আচ্ছা, আরেকটা উদাহরণ হচ্ছে দেখো 1,1 ডাইফ্লোরোইথেন। এখানে কি হয়, এখানে ফ্লোরিন যেহেতু তোমার হচ্ছে এনএমআর অ্যাক্টিভ, এখানে স্পিন আছে, সাথে ফ্লোরিনের সাথে কি করতে পারে কাপল করতে পারে। কাপলিং করতে গেলে কি হবে দেখো, এইচ এর সাথে এইচ বিটা দেখো ট্রান্স পজিশনে, আমরা জানি ট্রান্সের কিন্তু কাপলিং কনস্ট্যান্ট বেশি, আর এইচ এর সাথে আবার এই যে ফ্লোরিন এফটা কিন্তু সিস পজিশনে, যার কারণে এইচ এ এবং এইচ বি হচ্ছে তোমার ম্যাগনেটিক্যালি নন ইকুইভ্যালেন্ট বাট কেমিক্যালি আবার ইকুইভ্যালেন্ট। দেখো প্লেন অফ সিমেট্রি কিন্তু এখানে আছে, ঠিক আছে? আবার এক্সিস অফ সিমেট্রিও কিন্তু আছে। এখানে যদি এক্সিস কল্পনা করো, একটা C2 এক্সিস যদি তুমি একটা করো, ইমাজিন করো, তাহলে দেখো কম্পাউন্ডটা কিন্তু সেম হবে, মানে প্রোটনের পজিশন কিন্তু সেম জায়গাতেই থাকবে, কিন্তু যেহেতু আশেপাশের অ্যাটমের সাথে তোমার হচ্ছে কাপলিং কনস্ট্যান্ট সেম না, এই জন্য এটা ম্যাগনেটিক্যালি নন ইকুইভ্যালেন্ট, ঠিক আছে? আচ্ছা, এখন আরেকটা কথা হচ্ছে দেখো, আচ্ছা এখন যদি তোমার হচ্ছে বোথ কেমিক্যালি আর ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট হয় সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে তোমার হচ্ছে প্রত্যেকটা প্রোটনের সাথে প্রোটনের কাপলিং কনস্ট্যান্ট সেম হয়, আবার একটা সিমেট্রি এক্সিস থাকার জন্য অথবা প্লেন অফ সিমেট্রি থাকার জন্য প্রোটনগুলো কি হয়, প্রোটনগুলো আইসোকোনাস হয়। যেমন 3 পেন্টাননের মধ্যে 3 পেন্টাননে এই যে তোমার এখানে একটা প্লেন অফ সিমেট্রি আছে, এখানে তুমি প্লেন একটা ইমাজিন করো, এই পার্টের উপর সি পয়েন্ট পজ করছে। আবার যদি একটা এক্সিস কল্পনা করো, এখানে C2 এক্সিস মানে 180 ডিগ্রিতে রাউন্ড করতে পারবে, রোটেট করতে পারবে, তাহলে কি এখানে এইটা ঘুরে এসে এখানে আসবে, এটা ঘুরে এসে এখানে আসবে, সেম কম্পাউন্ড হবে। আবার দেখো CH2 এই CH2 আর এই CH2 কে আমি আসলে ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট কিনা কেমিক্যালি ইকুইভ্যালেন্ট আমি বুঝতে পারলাম যে দুইটা এক্সিস আছে এখানে, সরি দুইটা সিমেট্রি আছে, একটা প্লেন অফ সিমেট্রি একটা এক্সিস অফ সিমেট্রি। আবার কি এখানে ম্যাগনেটিক্যালি যদি ইকুইভ্যালেন্ট হতে হয় তাহলে প্রত্যেকটা প্রোটনের সাথে প্রোটনের যে কাপলিং কনস্ট্যান্ট আছে সেটা সমান হতে হবে, তাহলে CH2 সাথে CH3 যে কাপলিং কনস্ট্যান্ট প্রত্যেকটার মান হচ্ছে তোমার একই, এর সাথে এর যে কাপলিং কনস্ট্যান্ট
এর সাথে এর কাপলিং কনস্ট্যান্ট সেম, এই কারণে এরা দুজন হচ্ছে এই দুটো CH2 এবং দুটো CH3 একে অপরের ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট, যার কারণে আমরা একই পজিশনের মান পাবো এরা, এবং এরা একে অপরকে স্প্লিট করবে না। কিন্তু এখানে কিন্তু HA এবং HB কিন্তু একে অপরকে স্প্লিট করবে। সাধারণত কি হয় এসব ক্ষেত্রে, দেখো কেমিক্যাল ইকুইভ্যালেন্ট আমি কিন্তু বলতেছি আইসোক্রোনাস, মানে আইসোক্রোনাস তোমার খুবই খুবই কম একটা ডিফারেন্স হয়, ঠিক আছে, তোমার কেমিক্যাল শিফটের। মনে করো 5.5 আসলো, একটা 5.02 তে আসলো, খুব কাছাকাছি মানে দুটো পিক দেয়, কিন্তু একে অপরকে স্প্লিট করে দেয়। যখনই ম্যাগনেটিক্যালি নন ইকুইভ্যালেন্ট হবে তখনই একে অপরকে স্প্লিট করে দিবে। তার মানে HA এবং HB কিন্তু কেমিক্যাল শিফট ভ্যালু, মনে করো একটা হলো 5 আর একটা হলো 5.1, ঠিক আছে, 5 এবং 5.1, সরি 5.01 ধরো, অথবা না এটা 5.1 ধরো, এরকম যদি কোনো ভ্যালু আসে সেক্ষেত্রে কি হবে, তোমার এখানে কিন্তু আমি ডাবলেট পাচ্ছি। যদি ফ্লোরিনের সাথে কোনো কাপলিং না করে সেক্ষেত্রে কিন্তু আমি HA এবং HB কিন্তু ডাবলেট দিবে। যদি ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট হতো, নন ইকুইভ্যালেন্ট যদি না হতো তাহলে কিন্তু ওরা একটা জাস্ট সিম্পল একটা সিঙ্গলেট দিত, সেটা কিন্তু দিচ্ছে না। ম্যাগনেটিক্যালি নন ইকুইভ্যালেন্ট হওয়ার কারণে কিন্তু আমি এখানে পিক পাবো দুইটা। আইসোকোনাস বলছে কেমিক্যাল ইকুইভ্যালেন্ট বলার কারণে আইসোকোনাস বলছে, কারণ হচ্ছে বলছে একই মানে পিক দিবে। কারণ আবার যদি তো ম্যাগনেটিক্যাল ইকুইভ্যালেন্ট স্প্লিট করলে কি হয়, সরে যাচ্ছে পিক দুটো একে অপরের কাছ থেকে, যার কারণে খুবই অল্প ডিফারেন্সটা হয়, ঠিক আছে, 5.10 একটা 5.0 একটা। এই কারণে ম্যাগনেটিক্যালি নন ইকুইভ্যালেন্ট হলে এটা মনে রাখবে সবসময় একে অপরকে স্প্লিট করে দিবে, ঠিক আছে। এখানে স্পিনের সাথে ইন্টারাকশন হবে কারণ ভিন্ন স্পিন থাকবে এখানে। আচ্ছা, প্লেন অফ সিমেট্রি মেক্স দ্য বেনজিন প্রোটন কেমিক্যাল ইকুইভ্যালেন্ট। এখানে অবশ্যই একটা প্লেন অফ সিমেট্রি আছে, এই যে এক্সিস বরাবর। আমরা যদি ফি2 এক্সিস তুমি যদি কল্পনা করো, অথবা যদি একটা প্লেন কল্পনা করো, এখানে কিন্তু তোমার সিমেট্রি আছে, তাই তো? যদি সিমেট্রি থাকে, দেখো বোথ HA and HA prime আর HB and HB prime have the same chemical shift, be isochronous, but their coupling constant to their other nuclei, যেটা বলছিলাম, are not the same because HA prime do not have the same coupling constant to HB. HB এর সাথে অবশ্যই সেম কাপলিং কনস্ট্যান্ট নেই, এই কারণে তারা ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট হতে পারছে না, যদিও তারা কেমিক্যালি ইকুইভ্যালেন্ট। আচ্ছা, নিউক্লিয়াই দ্যাট আর ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট উইল গিভ ফার্স্ট অর্ডার স্পেকট্রাম। যদি ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট হয়, যেমন এইখানে এখানে আমরা কি বলছি, এই প্রত্যেকটা প্রোটন হচ্ছে ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট। ম্যাগনেটিক্যালি যদি ইকুইভ্যালেন্ট হয় তাহলে n+1 রুল ফলো করে, আর যদি ইকুইভ্যালেন্ট হয় তখন কিন্তু আর সেটা n+1 রুল অথবা ফার্স্ট অর্ডার স্পেকট্রা যেটা আমরা বলি, যদি n+1 রুল ফলো করে যে স্পেকট্রামটা আমরা পাই সেটাকে আমরা বলি হচ্ছে ফার্স্ট অর্ডার স্পেকট্রা, আর যদি n+1 রুল ফলো না করে সেটাকে আমরা বলি হচ্ছে সেকেন্ড অর্ডার স্পেকট্রা। এবং সেক্ষেত্রে আমরা n+1 রুল ফলো না করে আমার ট্রি ডায়াগ্রাম ফলো করে আমাদেরকে তোমার হচ্ছে স্পেকট্রাটা বের করতে হয়, প্যাটার্নটা, স্প্লিটিং প্যাটার্নটা কিরকম হবে সেটা আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে। যেমন এখানে কিন্তু দেখো এইচ এর নেইবারিং প্রোটন ছিল কয়টা, একটা। আমি যদি মেটা কাপলিং ধরি তাহলে কি দুইটা একটা এখানে দুইটা এখানে, কি হওয়ার কথা ছিল ট্রিপলেট, তাই না? আসলে কিন্তু ট্রিপলেট হবে না। ট্রিপলেট না হলে কি হবে, ডাবলেট অফ ডাবলেট। ওর সাথে একভাবে স্প্লিট করবে কারণ কাপলিং কনস্ট্যান্ট যেহেতু ভিন্ন হচ্ছে, ম্যাগনেটিক্যালি নন ইকুইভ্যালেন্ট হচ্ছে, এই কারণে কিন্তু দেখো কি করছে, আমি কিন্তু তখন ডাবলেট অফ ডাবলেট পাচ্ছি। ডাবলেট অফ ডাবলেট কিন্তু চারটা সমান ইন্টেন্সিটির পিক আমি কিন্তু পাই। আমার পাওয়ার কথা ছিল ট্রিপলেট, আমি পাচ্ছি ডাবলেট অফ ডাবলেট, ঠিক আছে, অথবা অনেকে বলে ডাবল ডাবলেট। এটা কিন্তু পাচ্ছি কেন, কারণ হচ্ছে এখানে ম্যাগনেটিক্যালি নন ইকুইভ্যালেন্ট প্রোটন আছে, এই কারণে আমি এখানে ডাবল ডাবলেট পাচ্ছি। কিন্তু এখানে খেয়াল করো, এখানে কিন্তু সেরকম কোনো কিছু হবে না, যেহেতু ম্যাগনেটিক্যালি সবগুলো প্রোটন ইকুইভ্যালেন্ট। এই কারণে এখানে যেরকম আমার কোয়ার্টেট পাওয়ার কথা, এখানে ট্রিপলেট পাওয়ার কথা, ঠিক একইভাবে আমি এখানেও কোয়ার্টেট আর ট্রিপলেট পাবো, ঠিক আছে, মানে একই। এবং যেহেতু আইসোক্রোনাসও বলছে, তার মানে কি এই দুটা পিক কিন্তু আসলে একই হবে, একই জায়গায় কোয়ার্টেট এবং ট্রিপলেটটা হবে, ইন্টেন্সিটিটা জাস্ট বেড়ে যাবে, ঠিক আছে, ইন্টেন্সিটিটা শুধুমাত্র বেড়ে যাবে। কিন্তু এখানে কি হবে খেয়াল করো, এখানে কিন্তু সেটা হচ্ছে না। এখানে কিন্তু নেইবারিং প্রোটন দুটি থাকার কারণে ট্রিপলেট হওয়ার কথা ছিল, সেটা না হয়ে কিন্তু ডাবলেট অফ ডাবলেট দিচ্ছে, যেটা আমরা বলছি যে এটা এই ডাবলেট অফ ডাবলেট আসলেই বুঝতে হবে এটা সেকেন্ড অর্ডার স্পেকট্রাম, এবং এটা ট্রি ডায়াগ্রাম ফলো করবে। এখানে কিন্তু আর সেই n+1 রুল কিন্তু ফলো করছে না।
আচ্ছা, nuclei that are not magnetically equivalent sometimes give second order spectra in which unexpected peaks may appear in multiplets. এমন পিকও আসবে ডাবল অফ ট্রিপলেট, ডাবল অফ কোয়াড্রেট, এরকম পিকও কিন্তু চলে আসে। সেক্ষেত্রে কি হয়, এটা আমরা কমপ্লেক্স ডায়াগ্রাম বলি, কমপ্লেক্স ট্রি ডায়াগ্রাম বলা হয়। তো তোমার তখন ওখানে আলটিমেটলি এটা কি হয়, ডাবল অফ কোয়াড্রেট যদি আমরা বলি, ডি কিউ যদি কখনো কোনো পিকে আসে, সেটা যদি আমি এটা কিন্তু দেখতে স্পেক্ট্রামের মধ্যে অনেকটা মাল্টিপ্লেটের মতোই লাগবে, এটা কিন্তু তুমি খুব সহজে বের করতে এটা পারবা না। ঠিক আছে, অনেকগুলো পিক আসে, ডাবল অফ কোয়াড্রেট, তাহলে বুঝো 8টা পিক আসবে। 8টা পিক কিন্তু আমরা মাল্টিপ্লিসিটি দিয়ে প্রকাশ করি, তাই না? আচ্ছা, এটা হচ্ছে মেইন থিম। এখানে কিন্তু তোমার ম্যাগনেটিক্যালি নন ইকুইভ্যালেন্ট হলো কিনা এটা কিন্তু খুব সহজেই বোঝার একটা উপায় যেটা আমি বললাম, সেটা হচ্ছে কাপলিং কনস্ট্যান্ট চেক করা, সবার সাথে কাপলিং কনস্ট্যান্ট একই কিনা। যদি একই হয় তাহলে ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট হবে, একটা অপরকে স্প্লিট করবে না, স্প্লিট না করলে তোমার হচ্ছে n+1 রুল ফলো করবে, ফার্স্ট অর্ডার স্পেকট্রাম আমরা পাবো। আর যদি তোমার কি হয়, কাপলিং কনস্ট্যান্ট ভিন্ন হয়, ম্যাগনেটিক্যালি নন ইকুইভ্যালেন্ট হয়, সেক্ষেত্রে কিন্তু আমি ট্রি ডায়াগ্রাম ফলো করবো, সেকেন্ড অর্ডার স্পেকট্রাম পাচ্ছি। আচ্ছা, জেমিনাল কাপলিং, জেমিনাল গ্রুপ। জেমিনাল গ্রুপ আমরা বলতে কি বুঝি, জেমিনাল মনে বলতে বুঝি হচ্ছে একই কার্বনে যদি দুটো গ্রুপ সেম হয়, ঠিক আছে, যেটাকে আমরা বলছিলাম যে টুইন। মনে করো এই দুটা মিথাইল গ্রুপ, এটা জেমিনাল মিথাইল গ্রুপ, তাই তো, অথবা জেমিনাল প্রোটন যদি হয় এরকম। এই ধরনের গ্রুপ যখন থাকবে, মিথাইল গ্রুপ প্রোটন গ্রুপ থাকবে, তখন তখন তিনটা পসিবল রিলেশন আসতে পারে। একটা হচ্ছে হোমোটপিক, এনানসিওটপিক, ডায়াসিটপিক। প্রোটন গুলো কি হোমোটপিক, অথবা মিথাইল মূলক কি হোমোটপিক, এনানসিওটপিক নাকি ডায়াসিটপিক, এটা আমাকে বের করতে হবে। এখন কিভাবে আমি বের করব? আচ্ছা, যদি হোমোটপিক কিংবা এনানসিওটপিক হয়, সবসময় মনে রাখবে যে এখানে অবশ্যই একটা সিমেট্রি থাকবে। আর যদি ডায়াসিটপিক হয়, সেখানে কোনো ধরনের কোনো সেই মলিকুলের মধ্যে কোনো সিমেট্রি, এক্সিস কিংবা প্লেন অফ সিমেট্রি থাকবে না। আমি একটু পড়ে নিই, দেখো। Homotopic groups are always equivalent. In the absence of coupling from another group of nuclei, they are isochronous and give single NMR absorption. যেমন মিথেনের ক্ষেত্রে চিন্তা করো, মিথেনের ক্ষেত্রে প্রত্যেকটা প্রোটন কিন্তু আইসোক্রোনাস, তাই তো, এবং একে অপরের প্রত্যেকটা প্রোটনের সাথে আরেকটা প্রোটনের কিন্তু তোমার কাপলিং কনস্ট্যান্টটা কিন্তু সেম, এই কারণে সিঙ্গেল একটা NMR absorption দেয়। The starting compound is completely symmetric. এই মিথেনের মধ্যে কিন্তু কি আছে, প্লেন অফ সিমেট্রি আছে, এক্সিস অফ সিমেট্রি আছে, এখানে C2 এক্সিসও আছে, C3 এক্সিসও কিন্তু আছে, ঠিক আছে। এই এক্সিস বরাবর প্লেনটা কিন্তু আসলে এখানে এই মিথেনের মলিকুলের মধ্যে প্লেনটা কিন্তু কল্পনা করাটা কিন্তু কঠিন। আমি জানি না তোমার সেকেন্ড ইয়ারে এই মলিকুলার সিমেট্রিটা খুব ভালো করে পড়েছিল কিনা। যদি মলিকুলার সিমেট্রিটা 3 ডাইমেনশনাল চিন্তা করতে পারো, তাহলে বুঝতে পারবা যে মিথেন মলিকুল যখন আঁকা হয় 3 ডাইমেনশনাল, টেট্রাহেড্রাল তো 3 ডাইমেনশনাল মলিকুলটাকে চিন্তা করবে, একটা কিন্তু পিছনে, একটা কিন্তু সামনে, আর দুইটা হচ্ছে থাকে প্লেনে। যেই দুইটা প্লেনে থাকে, এটা মনে করো হচ্ছে প্লেনের সামনে, আর এটা মনে করো প্লেনের পিছনে আছে। যেই দুইটা প্রোটন প্লেনের উপরে থাকে, সেই বরাবর একটা তোমার মিরর ইমাজিন করতে হয়। মিরর ইমাজিন করে তারপর তোমার হচ্ছে এই প্রোটনটা পিছনের, মানে আয়নার পিছনের প্রোটনটা এবং মিররের সামনে প্রোটনটা একে অপরের উপরে সুপার ইম্পোজ করছে কিনা। তাহলে তুমি যদি সুপার ইম্পোজ করে অথবা একই যদি হয়, তাহলে আমি বলবো মলিকুলটা সিমেট্রিক, ঠিক আছে। এটা আমি হয়তো ওই সেকেন্ড ইয়ারে পড়া, তোমাদের মাথায় কিন্তু থাকতে হবে। এই যে দেখো এখানে তাহলে কি হচ্ছে, টু ফোল্ড এক্সিস অফ সিমেট্রি অথবা প্লেন অফ সিমেট্রি দুইটাই থাকবে যদি হোমোটপিক গ্রুপ হয়। আমি কি পরের সাইডে দেখাই, দেখো হোমোটপিক কখন হবে, মনে করো এক্স এক্স দুটো ভিন্ন মানে গ্রুপ আছে, আর এখানে তো কার্বন আছে, তাই তো, কার্বন আছে একটা HA আর একটা হচ্ছে HB, তার মানে আমি বলতে পারছি এটা হচ্ছে জেমিনাল প্রোটন, তাই তো। দুইটা প্রোটন যেহেতু একই কার্বনে যুক্ত আছে, আমি বলছি জেমিনাল প্রোটন। এখন প্রোটন দুটা কি তোমার হচ্ছে হোমোটপিক নাকি এনানসিওটপিক নাকি ডায়াসিটপিক, আমি বের করব। আমি HA কে যদি রিপ্লেস করি A দিয়ে রিপ্লেস করলে কি হবে, দেখো, রিপ্লেস করলেও কিন্তু তোমার হচ্ছে কি, এখানে কিন্তু কোনো কাইরাল মলিকুল আমি পাচ্ছি না, তাই তো। এখানে এক্স আর এক্স কিন্তু একই রকম, এই জন্য এটা কিন্তু কাইরাল হচ্ছে না। এবং এখানেও কিন্তু সিমেট্রি থাকবে, কারণ হচ্ছে এই এই দুটো তোমার হচ্ছে যদি প্লেনে থাকে, তুমি যদি প্লেনের মধ্যে তুমি চিন্তা করো, তাহলে কিন্তু এখানে তোমার এক্সিস অফ সিমেট্রি, প্লেন অফ সিমেট্রি এখানে কিন্তু থাকবে।
আচ্ছা, এখানে একটা উদাহরণ দিয়ে দেখিয়েছে। উদাহরণ তোমার হচ্ছে দেখো CH, এইটা হচ্ছে কার্বন, এই কার্বনে এই দুটা মিথাইল গ্রুপ আছে, এই দুটা মিথাইল গ্রুপ হোমোটপিক না কি এনহান্সিওটপিক আমাকে বের করতে হবে। সেক্ষেত্রে দেখো এই দুটা গ্রুপ যেহেতু সেম সেম হওয়ার কারণে যদি দুইটা গ্রুপ পাশাপাশি সেম হয় এবং দুইটা জেমিনাল প্রোটন অথবা মিথাইল গ্রুপ থাকে তাহলে অবশ্যই তারা হোমোটপিক হবে। ঠিক আছে, এই একই কার্বনের সাথে যুক্ত, খেয়াল করো কিন্তু এই কার্বনটা কথা চিন্তা করো। আচ্ছা, আর যদি এনহান্সিওটপিক হয় তখন কি হবে, এক্স ওয়াই, তার মানে যেটা ভিন্ন গ্রুপ যুক্ত থাকবে, এক্স এবং ওয়াই আমি পাচ্ছি। ঠিক একইভাবে এইচ এ কে যদি আমি এ দ্বারা রিপ্লেস করে দিই, রিপ্লেস করে দিলে কিন্তু আমি কি পাবো, একটা এনানসিওমার পাবো, একে অপরের উপর সুপার ইম্পোজ করবে, মিরর ইমেজ সুপার ইম্পসিবল হবে, তাই তো? আচ্ছা, এখানে কিন্তু আমি একটা কাইরাল মলিকুল পাচ্ছি যেটা আবার সুপার ইম্পোজ করছে। সেক্ষেত্রে কি হবে দেখো, সেক্ষেত্রে তোমার এই কার্বনটা খেয়াল করো, এই কার্বনটা হলে এই দুটো প্রোটন হবে তখন তোমার এনানসিওট্রপিক। যদি সেম এক্সাম্পলটা খেয়াল করো, সেম এক্সাম্পলটা খেয়াল করো, ঠিক আছে? দেখো এনানসিওট্রপিক প্রোটন কোনটা হবে, এনানসিওট্রপিক প্রোটন হবে তখন এইটা, কারণ হচ্ছে এখানে একটা ভিন্ন গ্রুপ, এই কার্বনটা খেয়াল করো, এখানে একটা ভিন্ন গ্রুপ, এইটা একটা ভিন্ন গ্রুপ, এবং এই এইচ কে যদি তুমি রিপ্লেস করো তাহলে তুমি একটা এনানসিওমার পাও। এই কারণে এই দুটা প্রোটন হচ্ছে তোমার হবে হলো এনানসিওট্রপিক প্রোটন। এনানসিওট্রপিক মলিকুলের ক্ষেত্রে তোমার যেটা হয়, শুধুমাত্র প্লেন অফ সিমেট্রি থাকে, কোনো এক্স অফ সিমেট্রি থাকে না। ঠিক আছে, এই জন্য এটা এরা একে অপরকে আসলে স্প্লিট করে না, যেহেতু একটা সিমেট্রি থাকছে। ঠিক আছে, যেহেতু শুধুমাত্র প্লেন অফ সিমেট্রি থাকে, এই কারণে তোমার হচ্ছে একটা অপরকে স্প্লিট করতে পারে না। আমি একটু দেখাই, দেখো এনানসিওট্রপিক গ্রুপস অ্যাপিয়ার টু বি ইকুইভ্যালেন্ট and they are typically isochronous and give a single NMR absorption except when they are placed in a chiral environment. আচ্ছা, এটা পরে কথা, or acted on by a chiral reagent, এটা পরে কথা। এটা হচ্ছে এই জিনিসটা বলছে হচ্ছে ডায়াসোটোপিকের কথা। আচ্ছা, দেয়ার ইজ আ প্লেন অফ সিমেট্রি। ঠিক আছে, এনানসিওটপিকের মধ্যে কি থাকে, শুধুমাত্র প্লেন অফ সিমেট্রি থাকে। হোমোটপিক গ্রুপের ক্ষেত্রে কি থাকে, তোমার প্লেন অফ সিমেট্রি প্লাস এক্সিস অফ সিমেট্রি, C2 এক্সিস অফ সিমেট্রি থাকবে, বাট নো। আচ্ছা, এনানসিওটপিকের ক্ষেত্রে শুধুমাত্র প্লেন অফ সিমেট্রি থাকে, কিন্তু কোনো রোটেশনাল এক্সিস থাকে না, যেমন হচ্ছে C2 C3 এই ধরনের কোনো এক্সিস থাকতে পারবে না, শুধুমাত্র প্লেন অফ সিমেট্রি থাকার কারণে এরা কি হচ্ছে, আইসোক্রোনাস হচ্ছে, না মানে একই মানে দুইটা প্রোটন একই ভ্যালুতে পিক দিবে। ঠিক আছে, আর যদি ডায়াস্টোটপিক হয় সেক্ষেত্রে কি হবে দেখো, ডায়াস্টোটপিকের ক্ষেত্রে শর্ত হচ্ছে তোমার যে কার্বনের সাথে তোমার জেমিনাল গ্রুপ থাকবে এইচ এ এবং এইচ বি, তার পাশের কার্বন অথবা তার পাশের কার্বন মানে নেইবারিং যে কোনো কার্বনের যদি কোনো কাইরাল সেন্টার থাকে, ঠিক আছে, যদি কাইরাল সেন্টার থাকে সেক্ষেত্রে ওই মলিকুলে কোনো ধরনের কোনো সিমেট্রি থাকে না, কোনো প্লেন অফ সিমেট্রি অথবা এক্সিস অফ সিমেট্রি থাকতে পারে না, যার কারণে এই মলিকুলের মধ্যে তখন কি হয়, এই মলিকুলগুলো তখন হচ্ছে তোমার ডায়াস্টোটপিক মলিকুল হয়। এবং এই গ্রুপগুলো সাধারণত ডায়াস্টোটপিক হয়, এরা ম্যাগনেটিক্যালি নন ইকুইভ্যালেন্ট হয়, এরা একে অপরকে স্প্লিট করে এবং কিছুটা ভিন্ন মানে পিক আসে, মানে কেমিক্যালিও ইকুইভ্যালেন্ট হয় না, যেহেতু কোনো সিমেট্রি নেই, কেমিক্যালি নন ইকুইভ্যালেন্ট হয় এবং ম্যাগনেটিক্যালিও নন ইকুইভ্যালেন্ট হয়, যার কারণে এরা ভিন্ন ভিন্ন কেমিক্যাল শিফটে পিক দিবে এবং এরা একে অপরকে স্প্লিটও করতে পারবে। আচ্ছা, এই জেমিনাল গ্রুপগুলো কিন্তু হতে পারে প্রোটন অথবা মিথাইল গ্রুপ। ঠিক আছে, আচ্ছা, এই যে খেয়াল করো এখানে ওয়াই স্টার, এটাকে একটা স্টেরিও সেন্টার বলছে। এখানে যদি ওয়াই স্টার হয়, আমি একইভাবে এইচ এখানে এ দিয়ে রিপ্লেস করি, তাহলে আমি একটা ডায়াস্টেরিওমার পাই। এরা কিন্তু এখানে কিন্তু কোনো প্লেন অফ সিমেট্রি কিন্তু থাকবে না, অথবা কোনো এক্স অফ সিমেট্রিও থাকবে না, তার মানে কি এরা এই যে দুটো প্রোটন ছিল, প্রোটন দুটা কিন্তু একে অপরকে স্প্লিট করতে পারছে। দেখো এখানে কোন কার্বনটা তোমার হচ্ছে স্টেরিও সেন্টার, এই কার্বনটা, এই যে এই কার্বনটা হচ্ছে তোমার কাইরাল কার্বন। এখানে খেয়াল করো একটা প্রোটন আছে, একটা মিথাইল আছে, একটা অ্যালকোহল আছে, আর বাকিটা তো বুঝতেই পারছো এত বড় একটা ফাংশনাল গ্রুপ, সরি একটা বড় একটা গ্রুপ আছে, তার মানে কি এই এই কার্বন সেন্টারটা হচ্ছে কাইরাল সেন্টার। এখন দেখো পাশের কার্বনটা খেয়াল করো, শুধুমাত্র যে জাস্ট নেইবারিং কার্বনটাই খেয়াল করবে তা কিন্তু না, তার আশেপাশের কার্বন গুলো কিন্তু খেয়াল করতে হবে কোন জেমিনাল গ্রুপ আছে কিনা। ঠিক আছে, কোন জেমিনাল গ্রুপ আছে কিনা, দেখো এই কার্বনেও কিন্তু দুটা জেমিনাল প্রোটন আছে, আর পাশের কার্বনে দুটো জেমিনাল মিথাইল গ্রুপ আছে।
তখন এই মিথাইল গ্রুপ যেটা কি হবে, ডায়াস্টেরিওটপিক হবে, একে অপরকে স্প্লিট করবে এবং ভিন্ন মানে পিক দিবে। এই প্রোটন দুটাও কি হবে, ডায়াস্টেরিক প্রোটন হবে, যে যদিও এক কার্বন ডিসটেন্স পরে কিন্তু কাইরাল সেন্টার, তারপরেও কিন্তু ডায়াস্টেরিক প্রোটন হচ্ছে। কিন্তু এটা খেয়াল করো, শর্ত কিন্তু এটা না যে জাস্ট নেইবারিংটাই হতে হবে, মানে কাইরাল হতে হবে তা কিন্তু না। তোমার হচ্ছে কম্পাউন্ডের মধ্যে একটা কাইরাল সেন্টার আছে, তার আশেপাশের যে কোনো কার্বনে যদি তোমার জেমিনাল কোনো গ্রুপ থাকে, সাধারণত মিথাইল পর্যন্তই যাওয়া হয়, ইথাইল পর্যন্ত যাওয়া হয় না, মিথাইল এবং হচ্ছে তোমার প্রোটন যদি থাকে তাহলে তারা হবে ম্যাগনেটিক্যালি নন ইকুইভ্যালেন্ট, এরা একে অপরকে স্প্লিট করবে এবং আইসোক্রোনাসও হবে না, কেমিক্যালিও নন ইকুইভ্যালেন্ট হবে, যার কারণে ভিন্ন ভিন্ন মানে পিক দিবে। ঠিক আছে, এখানে কিছু উদাহরণ দেখিয়েছি তোমার, দেখো এখানে আরেকটা উদাহরণ। ডায়াস্টেরিওটপিক, এটা হচ্ছে ডায়াস্টেরিও ওয়ান, ভেঙে দেখিয়েছে। ঠিক আছে, এখানে ভেঙে ভেঙে দেখিয়েছে আর কি। ওয়াই প্রাইম যদি তোমার হচ্ছে ইয়া হয়, কি বলে, স্টেরিও সেন্টার হয়, সেক্ষেত্রে তোমার হচ্ছে কোন কোন স্টেরিও সেন্টার যদি হয়, এই যে এইচ এ কে যদি এ দ্বারা রিপ্লেস করে, এখানে একটা স্টেরিও সেন্টার তৈরি হচ্ছে, এখানেও একটা স্টেরিও সেন্টার তৈরি হচ্ছে, তার মানে এই দুটার প্রোটন হবে কি, এই দুটার প্রোটন হবে ডায়াস্টেরিওটপিক। ঠিক আছে, আচ্ছা এখানে একটা উদাহরণ দিয়ে দেখা যাচ্ছে, দেখো 4 মিথাইল 2 পেন্টানল। আচ্ছা, এই ধরনের প্রোটন গুলো তোমার কি হয়, এখানে কিন্তু তোমার প্রচুর প্রশ্ন আসে, ডায়াস্টেরিওটপিক প্রোটন নিয়ে কিন্তু প্রচুর প্রশ্ন আসে, এদের হচ্ছে স্প্লিটিং প্যাটার্ন কেমন হবে, এখানে ডায়াস্টেরিওটপিক প্রোটন কি মিথাইল গ্রুপ আদৌ আছে কিনা কম্পাউন্ডের মধ্যে, এটা কিন্তু প্রশ্ন অনেক আসে। এখন দেখো 4 মিথাইল 2 পেন্টানল, কোন গ্রুপটা, কোন কার্বনটা হচ্ছে কাইরাল, এখানে হচ্ছে C2 যে কার্বনটা আছে এটা হচ্ছে কাইরাল সেন্টার। দেখো ও এইচটা ভিন্ন, হাইড্রোজেন ভিন্ন, মিথাইল গ্রুপটা ভিন্ন, বাকি সব একই রকম। ঠিক আছে, তো C2 যদি কাইরাল হয় তখন HAHB, এই যেটা জেমিনাল প্রোটন, এখানে তোমার হচ্ছে এই যেটা ডায়াস্টেরিওটপিক হচ্ছে, তার মানে একে অপরকে স্প্লিট করে দিবে। তার মানে কি দেখো এখানে CH2, কিন্তু খেয়াল করো এখানে কিন্তু নরমালি যদি আমরা লিখি তাহলে কেমন করে লিখবো, OH হাইড্রোজেন মিথাইল গ্রুপ, আর এখানে কিন্তু আমি CH2 লিখতে পারতাম, তাই না, আর এখানে মিথাইল একটা আছে, আর এখানে একটা মিথাইল, এখানে আমি যদি এভাবে কম্পিউটার লিখতাম, তখনও কিন্তু আমার খেয়াল করতে হবে, দেখো এটা কিন্তু কাইরাল সেন্টার, তাহলে পাশের যে CH2 থাকবে জেমিনাল, তার মানে একই কার্বনের দুইটা হাইড্রোজেন যখন যুক্ত থাকবে এরা ডায়াস্টেরিওটপিক হবে। সাধারণ তো দেখলে কিন্তু মনে হয় কি হবে, CH2 কিন্তু একটা পিক দিবে, পাশের নেইবারিং কার্বনের কয়টা আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, তার মানে কি বড় জোর ডাবলেট অফ ডাবলেট দিবে, ডাবলেট অফ ডাবলেট দিবে এই CH2, তা কিন্তু হচ্ছে না, এটা কিন্তু খুব কমপ্লেক্স একটা প্যাটার্ন হবে। ঠিক আছে, যেহেতু কারণ কি এই হাইড্রোজেন কিন্তু ম্যাগনেটিক্যালি এবং কেমিক্যালি নন ইকুইভ্যালেন্ট, ডায়াস্টেরিওটপিক প্রোটন সবসময় একে অপরকে স্প্লিট করে, এটা মনে রাখবে, ডায়াস্টেরিওটপিক প্রোটন সবসময় একে অপরকে স্প্লিট করে দেয়। তাহলে কি হবে, এ একটা ভিন্ন মানের পিক দিবে, এ একটা ভিন্ন মানের পিক দিবে। ঠিক আছে, মনে করো এটা 2.3 হলো, এটা 2.5 হলো, এরকম হবে, হলে কি হবে, এর সাথে ওর একটা কাপলিং হবে, আবার ওর সাথে এই এইচ এর একটা কাপলিং হবে, এর সাথে এর একটা কাপলিং হবে, কত কমপ্লেক্স প্যাটার্ন চিন্তা করতে পারছো। আবার কি হবে, এইচ এর সাথে ওর একটা কাপলিং হবে, ওর সাথে কাপলিং হবে, আবার ওর সাথেও কাপলিং হবে। তাহলে কিন্তু আমি একটা, যেটা সেকেন্ড অর্ডার স্পেকট্রাম যেটা বলে, যেটা N+1 রুল ফলো করে না, সেইখানে কিন্তু আমরা চলে যাচ্ছি। ঠিক আছে, একটা ট্রি ডায়াগ্রাম থেকে আমি এখান থেকে এটার স্প্লিটিং প্যাটার্নটা বের করতে পারবো। আচ্ছা, তাই হয়, দেখো কম্পাউন্ড আসলে কিরকম হবে, a very closely spaced pair of resonances is observed, এটা যদি কার্বন 13 এর কথা বলছে, যে তোমার 5, এই যে তোমার আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, দেখো 2 নাম্বার যদি কাইরাল হয়, 4 নাম্বার কার্বনেও কিন্তু দুটা জেমিনাল মিথাইল গ্রুপ আছে, এই জেমিনাল মিথাইল গ্রুপ গুলো কিন্তু ডায়াস্টেরিওটপিক হবে। যদি মলিকুলের মধ্যে যে কোনো জায়গায় যে কোনো কার্বনের মধ্যে একটা কাইরাল সেন্টার থাকে এবং পাশের নেইবারিং যে কোনো কার্বনে যদি তোমার জেমিনাল কোনো গ্রুপ থাকে, তারা কিন্তু ডায়াস্টেরিওটপিক হবে, একে অপরকে স্প্লিট করবে।
এবং ভিন্ন ভিন্ন মানে পিক দিবে। সেটাই প্রমাণ করছে কি দিয়ে, কার্বন 13 দিয়ে। যদি এই দুটা মিথাইল গ্রুপ 5 প্রাইম এবং 5 যদি ভিন্নই হয়ে থাকে, তাহলে কার্বন 13 অবশ্যই দুটা ভিন্ন পিক কিন্তু দিবে। দেখো সেটা কিন্তু ঠিকই পাওয়া গেছে। দেখো একটা হচ্ছে 22.37, একটা হচ্ছে 23.18। ঠিক আছে, দুটা ভিন্ন ভিন্ন মানে কিন্তু আমরা 5 এবং 5 প্রাইম কিন্তু পাচ্ছি, যেহেতু এটা ডায়াস্ট্রোটপিক। তার মানে যদি তোমার প্রশ্ন এরকম আসে যে 4 মিথাইল 2 পেন্টানলের মধ্যে দুইটা ডায়াস্ট্রোটপিক গ্রুপ আছে, এটা তুমি স্পেকট্রাম দিয়ে বুঝাও, যদি এরকম প্রশ্ন আসে তখন কিন্তু তোমার এভাবে কার্বন 13 এবং প্রোটন নাম্বার দিয়ে ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, আচ্ছা। তার মানে তুমি যদি কার্বনের ক্ষেত্রে মিথাইল গ্রুপ যদি ডিটারমাইন করতে চাও, তোমার কার্বন 13 লাগছে। ঠিক আছে, 5 এবং 5 প্রাইম দুটো ভিন্ন মানে পিক দিবে। Two methyl groups have slightly different chemical shift because of the nearby stereocenter. খেয়াল করো, nearby এক কার্বন দিচ্ছে কিন্তু stereocenter, তারপরেও কিন্তু সে diastereotopic হচ্ছে at C2. The two methyl groups are always non-equivalent. দুইটা মিথাইল গ্রুপ সবসময় non-equivalent হবে in this molecule even in the presence of free rotation. যদিও ফ্রি রোটেশন হয়, যেহেতু এখানে কোনো ডাবল বন্ড নেই, রোটেশন তো একটা মলিকুলে হচ্ছেই, রোটেশন হওয়ার পরেও কিন্তু এখানে তোমার নন ইকুইভ্যালেন্ট হবে মিথাইল গ্রুপ দুটো। আচ্ছা, এখন যদি কার্বন, আমার যদি এই দুটো প্রোটন এইচ এ এবং এইচ বি প্রোটন দুটো আলাদা কিনা এটা প্রমাণ করতে আমার কি লাগবে, প্রোটনের নাম্বার লাগবে, তাই তো? প্রোটনের নাম্বারে দেখো কি হচ্ছে, এইচ এ এবং এইচ বি, দেখো দেখো কতটুকু কমপ্লেক্স একটা স্পেকট্রাম আমি পাচ্ছি। সিম্পল একটা এইচ এ কত কমপ্লেক্স একটা স্পেকট্রাম মাল্টিপ্লিসিটি দিচ্ছে। এইচ ডিটা খেয়াল করো, এইচ ডিটাও ঠিক একই ভাবে দেখো, এইচ ডির সাথে কিন্তু এইচ এ এবং এইচ বির কাপলিং কনস্ট্যান্ট কিন্তু সেম হবে না। ঠিক আছে, খেয়াল করো কিন্তু বিষয়গুলো জটিল। এইচ ডির সাথে এইচ সি এর একটা কাপলিং হবে না, এইচ সি হবে কি না, এইচ সি নাও হতে পারে, এইচ সি নাও হতে পারে, এইচ সরি এইচ সি হবে না, এটা হবে হচ্ছে যেটা মিথাইল গ্রুপের সাথে হবে, মিথাইল গ্রুপের সাথে হবে, এর সাথে আবার ভিন্ন ভিন্ন করে কাপলিং করবে, আবার এইচ ডি এইচ এ এইচ বির সাথে কাপলিং করবে করে জটিল একটা, দেখো এইচ ডিটাই কিন্তু জটিল একটা পিক দিচ্ছে। এইচ সিটাও একই ভাবে দেখো, এইচ সিটাও কিন্তু কার সাথে কাপলিং করবে, নেইবারিং এইচ সি এইচ সাথে কাপলিং করবে, আবার এইচ এ এইচ বির সাথে কাপলিং করবে। এই জন্য প্রত্যেকটাই কিন্তু আমরা একটা মাল্টিপ্লিসিটি পাচ্ছি। এখন কি ধরনের মাল্টিপ্লিসিটি পাবো সেটা আমি কি ডায়াগ্রাম দিয়ে বের করবো, এটা হচ্ছে এগুলোকে বলা হয় হলো ট্রি ডায়াগ্রাম। ঠিক আছে, আচ্ছা তোমার কি আমার কথা বুঝতে পারছো না, একটু জটিল মনে হচ্ছে? আমি তোমাদেরকে প্রত্যেকটা প্রোটনের দেখো স্প্রিং ব্যালেন্স দেখিয়ে দিচ্ছি। এইচ এ প্রথমে দেখো, এইচ এ কার সাথে, প্রথম সবচেয়ে বড় কাপলিং কনস্ট্যান্টটা তোমার আনতে হবে। এইচ এ সাথে এইচ বি কি হয়, এটা কয় বন্ড ডিস্টেন্সে, এটা হচ্ছে তোমার জেমিনাল কাপলিং 1 2। আমি তোমাদেরকে একটা কথা বলেছিলাম, যদি ডাবল বন্ড হয় সেক্ষেত্রে জেমিনাল কাপলিংটা অনেক কম হয়, আর যদি ডাবল বন্ড না থাকে অ্যালিফ্যাটিক যদি হয়, অ্যালিফ্যাটিক হলে সেখানে তোমার কাপলিং কনস্ট্যান্ট মানটা কিন্তু অনেক বেশি হয়, অনেক স্ট্রংলি কাপল করে। সেক্ষেত্রে দেখো যেহেতু এখানে কোনো ডাবল বন্ড নেই, শুধুমাত্র অ্যালিফ্যাটিক একটা মলিকুল, সেক্ষেত্রে দেখো 2ab, তার মানে এর সাথে এর যে কাপলিং কনস্ট্যান্ট 13.7 হার্জ। ঠিক আছে, প্রথমে কি দিয়ে শুরু করতে হবে, সবচেয়ে বড়। হ্যাঁ বলো। ম্যাম, জিমিনাল কাপলিং এর মান কি এত আসে 13.7 হার্জ? আমি তোমাদেরকে এই জন্য প্রথমে যখন কাপলিং কনস্ট্যান্ট পড়িয়েছিলাম, আমি এই জন্য তোমাদেরকে বলেছিলাম যে একটা জিনিস সবসময় মনে রাখবে, যে ডাবল বন্ডের ক্ষেত্রে যদি ডাবল বন্ড থাকে জেমিনাল কাপলিং এর মান সবসময় কম হবে, 0 থেকে 2 এরকম হয় হয়তো বা। আর যদি অ্যালিফ্যাটিক হয়, অ্যালিফ্যাটিক রিজিয়নে কিন্তু, আমি একটু আরেকটা স্ক্রিন শেয়ার করে দেবো, অ্যালিফ্যাটিক রিজিয়নে কিন্তু তোমার কাপলিং কনস্ট্যান্টের মান সবসময় বেশি আসে। এটা তোমাদেরকে আমি তখনই মনে রাখতে বলছিলাম যে জিনিসটা কথা মনে রাখবা। কোথায় পড়ালাম এটা, একটা যে কাপলিং কনস্ট্যান্টের ছোট একটা চার্ট দিয়েছিলাম, ওটা কই গেল, এখানে মনে হয়, এই যে দেখো এখানে সাইড দেখতে পাচ্ছ, কাপলিং কনস্ট্যান্টের সাইড দেখতে পাচ্ছ,
হুম, জি ম্যাম, আচ্ছা দেখো ওই এখানে দেখো 0.0 থেকে 2 হার্জ হলে ওই যে ডাবল বন্ড থাকলে সেখানে কাপলিং হলে 0.2 এর মধ্যে হবে। আর যদি যদি সেটা ডাবল বন্ড অ্যালিফেটিক হয়, থাকে তোমাকে হ্যাঁ বুঝতে যদি হবে আমি তোমাকে অ্যালিফেটিক যেটা হয় বললাম, তাহলে 9 হ্যাঁ 9 থেকে 15 এর মধ্যে হবে। জি ম্যাম, হ্যাঁ বুঝতে এই তাহলে পারছি। যে বললা যে তোমার হচ্ছে এত বেশি কিভাবে হয়, আমি তো প্রথমেই যখন এই স্লাইডটা পড়েছিলাম তখন তো বলেছিলাম যে জিনিসটা মনে রাখবে, জি ম্যাম, যখনই বুঝতে পারছি। অ্যালিফেটিক থাকবে তখনই 9 থেকে 15, আর যদি অলিফেনিক হয় অথবা ডাবল বন্ড থাকে সেক্ষেত্রে 0 থেকে 2 হার্জ হয়। ঠিক আছে, অনেক কমে যায় কিন্তু ভ্যালুটা কিন্তু অনেক কমে যায়। এই জিনিসটা স্পষ্টত মনে রাখবে, কম্পাউন্ডের মধ্যে যদি ডাবল বন্ড থাকে, ডাবল বন্ডের পাশে যদি জেমিনাল গ্রুপ থাকে, এটাও কিন্তু জেমিনাল গ্রুপ, খেয়াল করো এটাও কিন্তু জেমিনাল গ্রুপ। একই কার্বনের দুইটা টুইন, জেমিনাল মানে কি টুইন, আর এখানেও কিন্তু টুইন, একই কার্বন থেকে দুইটা হাইড্রোজেন আসছে অথবা মিথাইল গ্রুপ আসছে, যেটা জেমিনাল। কিন্তু এখানে কিন্তু খেয়াল করো এখানে কিন্তু অ্যালিফ্যাটিক, সবই sp3 হাইব্রিডাইজড, 9 থেকে 15 হবে। আর যদি এখানে sp2 হাইব্রিডাইজ হয় এই প্যারেন্ট কার্বনটা, তাহলে 0 থেকে 2 হবে। ঠিক আছে, এটা মনে রাখবে সবসময়, এটা কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষার ফলে এগুলা কাজে লাগে আসলে। আচ্ছা, এখন দেখো এই কম্পাউন্ড যদি আমি আসি, দেখো আমি এখন যখন আমি ট্রি ডায়াগ্রাম আঁকবো, যখন সিম্পল n+1 রুল ফলো করছে না, যদি যদি n+1 রুল ফলো করতো, আমি বের করলাম এইচ এ এবং এইচ বি ডায়াস্ট্রোটপিক, যেটা ভিন্ন ভিন্ন পিক দিবে, কিন্তু যদি n+1 রুল ফলো করে সেক্ষেত্রে কি হবে, একটা, দুইটা, তিনটা, তাহলে কোয়ার্টেট আসার কথা না, কোয়ার্টেট কিন্তু আসবে না। কি আসবে দেখো দেখি, এইচ এ প্রথমে স্প্লিট করবে কাকে দিয়ে, যার সাথে কাপ্লিং কনস্ট্যান্ট মান সবচেয়ে বেশি। এখানে যেহেতু দুইটা টু জে যেহেতু আছে, 2J এ বি সাথে কাপল করবে 13.7 কাপলিং কনস্ট্যান্টে, তাহলে সবচেয়ে কাপলিং কনস্ট্যান্ট মান আমরা কি জানি, যেটা পিকের মাঝখানে যে ডিস্টেন্স, পিকটা আসলে আসতে পারতো কি ডাবলেট, এইচ এ যদি শুধু এখানে যদি এই যেটা প্রোডাক্ট না থাকতো, তাহলে শুধুমাত্র এরকম একটা ডাবলেট আসতো। আমরা জানি ডাবলেটের যেটা প্রত্যেকটা মাল্টিপ্লিসিটির মাঝখানে যে ডিস্টেন্সটা, এটাকে আমরা কাপলিং কনস্ট্যান্ট বলি। তার মানে এই যে ডিস্টেন্সটা, এটাই হচ্ছে 13.7 হার্জ, এটাকে আমরা বলছি জেমিনাল কাপলিং। ঠিক আছে, এখন প্রত্যেকটা পিক আবার এই যে দুটো আমি ডাবলেট পেলাম, এই দুটো আমার মেইন পিক। ঠিক আছে, এটা হচ্ছে আমার মেইন পিক। এখন ফার্দার কিন্তু কাপল করবে, খেয়াল করো ফার্দার কিন্তু এইচ এর সাথে আবার এইচ ডি এর একটা কাপলিং হবে। ঠিক আছে, এরপরে এইচ ডি এর সাথে একটা কাপলিং হবে। কাপলিং হলে যেহেতু 8.3 হার্জ, এগুলো একটু মুখস্থ করবা, বুঝছো? আমি একটু বলে নিই, দাঁড়াও। 1 2 3, এখানে 3 যে হচ্ছে, 3 যে কাপলিং কনস্ট্যান্ট হচ্ছে, 3 যে যদি হয় তাহলে এখানে 8.3 আসছে। এটা আসলে ডিপেন্ড করে তোমার প্লেনের সাথে, প্লেনে তোমার হচ্ছে ডিরেক্ট ভেক্টর একটা মডেল আছে, সেই মডেলের সাথে তুমি খেয়াল করো একটু, আমি তোমাদেরকে বলে নিই। দেখো যেমন এইটা হচ্ছে আউট অফ প্লেন, এইচ এটা আউট অফ প্লেন, এইচ সিটা আউট অফ প্লেন, এইচ ডিটা আউট অফ প্লেন। আউট অফ প্লেন যখন থাকবে তখন মনে রাখবে যে কাপলিং কনস্ট্যান্ট মানটা একটু বেশি বেড়ে যায়, কারণ হচ্ছে ওভারল্যাপটা, অরবিটাল টু অরবিটাল ওভারল্যাপটা ম্যাক্সিমাম হয়। ঠিক আছে, এখানে অনেক মানে ডাইহেড্রাল অ্যাঙ্গেলের সাথে সম্পর্ক আছে, জটিল একটা প্রক্রিয়া। এই জন্য এত বেশি মাথায় মানে আমাদের যদি ডিরেক্ট ভেক্টর মেথডটা আমরা পড়িনি, এই জন্য তোমাদের হয়তো বুঝতে এখানে আসলে ডিরেক্ট মডেল যদি পড়ো, তারপরেও একটা একটা জটিল কম্পাউন্ডের ক্ষেত্রে সেই অরবিটাল টু অরবিটাল ম্যাচ করে চিন্তা করে তোমার হচ্ছে এই কাপলিং কনস্ট্যান্টের ভ্যালু বের করাটা টাফ। এই জন্য কয়েকটা জিনিস আছে একটু মুখস্থ করে নিবা। ঠিক আছে, যেমন জেমিনাল কাপলিং এর মানটা বেশি আসছে, এরপর আসছে কি তোমার হচ্ছে 8.3 হার্জ। 8.3 হার্জ যেহেতু আছে, দেখো খেয়াল করো একটু, এইচ এর সাথে এইচ ডি যে কাপলিংটা হবে, কি হবে, অবশ্যই ডাবল হবে, যেহেতু নেইবারে একটা ওর সাথে হয়ে গেছে, ওটা এটা শেষ। এখন এর সাথে এর কাপলিং হবে, যদি এইচ এর সাথে ডি কাপলিং হয়, তাহলে আবার এই সিঙ্গেল পিকটাই ডাবলেট যে পেয়েছিলাম আমি, এই ডাবলেটটাই আবার স্প্লিট করবে আরেকটা ডাবলেটে, আমি স্প্লিট করে দিলাম। এইটা কিন্তু কোনো পিক না, পিক কিন্তু আসলে যেটা স্ট্রেট লাইন সেগুলো শুধুমাত্র পিক। এটা আমি পেলাম, এই একটা থেকে আমি দুইটা পেলাম, প্রত্যেকটা লাইন আবার ডাবলেটে স্প্লিট করবে। ঠিক আছে, তাহলে এই এখানে ছিল আমার প্রথমে দুটা, প্রথমে ছিল একটা লাইন এইচ এ, এটাকে আমি এইচ বি দ্বারা স্প্লিট হয়ে গেল, স্প্লিট হয়ে আমি কি পেলাম, ডাবলেট পেলাম। আবার ফার্দার এইচ ডি যখন কাপলিং করছে তখন কিন্তু প্রত্যেকটা ডাবলেটের প্রত্যেকটা লাইন, তার মানে দুইটা লাইন
আবার স্প্লিট করছে, একটা ডাবলেট হচ্ছে আরেকটাও ডাবলেট হয়ে যাচ্ছে, প্রত্যেকটাই কিন্তু ভাঙবে, ঠিক আছে। আবার কি হচ্ছে দেখো, এইটা চলে গেল, এখন বাকি থাকলো কি, এটাও তো নেইবারিং প্রোটন, এইচ সিটাও তো নেইবারিং প্রোটন, তার মানে এইচ এর সাথে এইচ সিরও একটা কাপলিং হবে। যদি কাপলিং হয় তাহলে দেখো 4টা লাইন আবার দুইটা দুইটা করে ভেঙে যাবে। এখানে কি হচ্ছে, ওভারল্যাপ হচ্ছে, ওভারল্যাপ হয়ে যাচ্ছে প্রত্যেকটা লাইন। আবার দেখো এই যে 4টা লাইন আমি ফাইনালি পেয়েছিলাম, এই 4টা লাইন আবার দুইটা দুইটা করে ভেঙে যাচ্ছে। তাহলে দেখো আমি কি পাচ্ছি, ডাবলেট অফ ডাবলেট অফ ডাবলেট, তার মানে ট্রিপল ডাবলেট। আমরা আমাদের যদি মাল্টিপ্লিসিটি বের করতে হয়, আমার বলবো হচ্ছে ট্রিপল ডাবলেট। এখানে কিন্তু তুমি কিন্তু মাল্টিপ্লিসিটি যদি তোমার কখনো পরীক্ষা এরকম আসে যায় এই কম্পাউন্ডটার ট্রি ডায়াগ্রাম এঁকে দেখাও, অথবা প্রত্যেকটা প্রোটনের ডায়াস্ট্রমিক প্রোটন আছে কিনা, কয়টা ডায়াস্ট্রমিক প্রোটন আছে, প্রত্যেকের স্প্লিটিং প্যাটার্ন যদি দেখাতে বলে, তখন কিন্তু তোমাকে মাল্টিপ্লিসিটি লিখলে কিন্তু হবে না, মাল্টিপ্লিসিটি কিন্তু কাটা। এখানে তোমার ডাবলেট অফ ডাবলেট অফ ডাবলেট যে আসে এবং কিভাবে করে আসে, এই যে টি ডায়াগ্রাম দিয়ে কিন্তু তোমার বুঝিয়ে দিতে হবে। অথবা এরকম লেখা হতে পারে ফ্লেগেনেটর স্পেক্ট্রা ব্যাখ্যা করো, অথবা হচ্ছে তোমার কমপ্লেক্স ডায়াগ্রামটা ব্যাখ্যা করো, এরকম প্রশ্ন কিন্তু আসতে পারে। তো সেক্ষেত্রে তোমার ট্রিপল ডাবলেট কিন্তু প্রত্যেকটা কাপলিং কনস্ট্যান্ট হুবহু লিখতে হবে ঠিক তা না, জাস্ট মানে সিরিয়ালটা মেনটেন করা, ঠিক আছে, তোমার সবচেয়ে বড় থেকে ছোটতে আসা, এরকম করে কাপলিং কনস্ট্যান্ট সহ তোমার দেখাতে হবে, এই যে স্প্লিটিং গুলো কিন্তু দেখাতে হবে। ম্যাম একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলো। জি ম্যাম, এটা হচ্ছে যে কাপলিং কনস্ট্যান্ট এডি এর কাপলিং কনস্ট্যান্ট এসি এর থেকে বেশি কেন? কারণ দুইটার তো বন্ড মানে বন্ড হ্যাঁ এটা সমান, 3 বন্ড ডিফারেন্স, এ এর ক্ষেত্রেও হ্যাঁ সি এর ক্ষেত্রেও 3 বন্ড ডিফারেন্স। এখানে শুধু ডিফারেন্স হচ্ছিল মানে এই এদিকে একটা ওএইচ আছে আর এদিকে একটা সিএইচ3, এই দুইটার জন্য ইফেক্ট আছে নাকি, যে এই কারণে না না কাপলিং না, আমি বলি শোনো, এখানে হচ্ছে কি কাপলিং কনস্ট্যান্ট তোমাকে মাথায় আনতে হবে আগে প্রথমে, যে কাপলিং কনস্ট্যান্ট আসলে কিসের উপর ডিপেন্ড করে। কাপলিং কনস্ট্যান্ট ডিপেন্ড করে ডাইহেড্রাল অ্যাঙ্গেলের উপরে, ঠিক আছে, ডাইহেড্রাল অ্যাঙ্গেল। এখন ডাইহেড্রাল অ্যাঙ্গেল কিসের উপর ডিপেন্ড করে, ডাইহেড্রাল আমার অ্যাঙ্গেল ডিপেন্ড করে তোমার হচ্ছে অরবিটাল টু অরবিটাল ওভারল্যাপের উপরে, অরবিটাল গুলোর পজিশন কিভাবে আছে। এখানে সমস্যাটা হচ্ছে এইচ এর সাথে এইচ ডি একই প্লেনে আছে কিনা, এইচ এর সাথে আবার এইচ সি প্লেন ডিসটেন্সটা কিরকম, অরবিটাল থেকে অরবিটাল ডিসটেন্সটা কিরকম, সেইটার উপর ডিপেন্ড করে তোমার কাপলিং কনস্ট্যান্টের মান আসবে। যত বেশি অরবিটাল গুলো ওভারল্যাপ করতে পারবে, তত স্ট্রংলি তারা একে অপরকে কাপল করবে, ঠিক আছে। তার মানে কি, যে তোমার অ্যাকর্ডিং টু ডিরাক ভেক্টর মডেল এইচ এর সাথে এইচ ডি তোমার অরবিটাল ওভারল্যাপটা ম্যাক্সিমাম হয়, যার কারণে এখানে কাপলিং কনস্ট্যান্ট বেশি আসছে, হ্যাঁ। এবং এইচ এর সাথে এইচ সি তোমার কাপলিং কনস্ট্যান্ট একটু কম আসছে, কারণ এখানে তোমার একেবারেই ব্যাকগ্রাউন্ডে কথাবার্তা, যে তোমার এটা ডিপেন্ড করে কাপলিং কনস্ট্যান্ট একটু কম, তার মানে কম কম স্ট্রংলি কাপল করছে। এটা কেন কেন কম স্ট্রংলি কাপল করছে, তার মানে এখানে ডাইহেড্রাল অ্যাঙ্গেলের সাথে একটা রিলেশন আছে, এবং অরবিটাল টু অরবিটাল ওভারল্যাপ ম্যাক্সিমাম হচ্ছে না, কিংবা সবচাইতে কম হচ্ছে। অরবিটালে ওভারল্যাপ কম হওয়ার কারণে স্পিনের সাথে স্পিনের ইন্টারঅ্যাকশনটা খুব স্ট্রংলি হতে পারছে না, কারণ স্পিন ইন্টারঅ্যাকশনের মাধ্যমে কিন্তু কাপলিং কনস্ট্যান্ট আসে, তাই তো। কিন্তু স্পিন যদি অরবিটালের মধ্যে খুব মানে তোমার ওই এক্সাক্ট ডাইহেড্রাল অ্যাঙ্গেলে না আসে, তখন কিন্তু ওভারল্যাপটা খুব স্ট্রং হবে না, মানে একে অপরের স্পিনটা কিন্তু স্ট্রংলি সেন্স করতে পারবে না, যার কারণে এখানে আসলে অরবিটালের অনেক কথাবার্তা চিন্তা ভাবনা চলে আসে। ওই দিক যেহেতু আমরা ওই যেহেতু সিলেবাসে নাই কিংবা পড়ি নাই, সেহেতু তোমরা জিনিসটা করবা, সেহেতু এই মানগুলো একটু মুখস্থ করে নিবা, একটু চিন্তা করে মুখস্থ করে নিবা, যে কার সাথে কার মানগুলো আসলে বেশি আসছে। যেমন তোমাদের বইতে আমি বলি, খুব বেশি ডায়াস্টোটপিক কোনো মলিকুলের খুব বেশি উদাহরণ আমি দেখতে পাইনি, কয়েকটা উদাহরণে আছে, শুধু এক্সাম্পল যদি তুমি দেখো, অনুসরণে যদি দেখো, ওইগুলো একটু যাচাই বাছাই করে মাথায় রাখবা যদি পরীক্ষা ভালো মার্কস পেতে চাও, ঠিক আছে। আর যদি চেঞ্জও করো, খেয়াল করো, যদি চেঞ্জও করো, এই যে 3AC যদি আগে নাও, 3AD যদি পরে নাও, এটাতেও খুব সমস্যা হবে তা বলছি না, কারণ যেহেতু তোমাদের ওই আসলে এটা মুখস্থের বিষয়। এখানে যদি তুমি চেঞ্জও করো, জাস্ট ভ্যালুগুলা ঠিক, ভ্যালুগুলো যদি তোমার শুনো, এসি কাপলিংটা যদি মাঝখানে দেই, দেন হচ্ছে যে 5.9 হ্যাজ এটা দিলেই ম্যাম, তারপরটা এডি যেটা এটা পরে দিই, তাহলে তো সমস্যা হবে না। সমস্যা হবে, স্প্লিটিং প্যাটার্নে মানে ট্রিপল ডাবল আসবে, কিন্তু তোমার হচ্ছে যে তোমার
পিকের যে তোমার আমি যে পিকটা যে আঁকবো, হ্যাঁ এখানে যেমন পিকটা কিরকম আসবে দেখো, পিকটা আবার আঁকার সময় দেখো যে কিরকম আসবে, পিকটা আঁকার সময় আসবে এরকম, এটা ওভারল্যাপ হয়ে যাবে, যেটা কাছাকাছি থাকবে, এটাও কাছাকাছি থাকবে কিছুটা, এটা একটু দূরে হবে, এরকম আসবে। তো এরকম যদি আমি এইটা উপরে দেই এটা নিচে দেই তাহলে কিন্তু প্যাটার্নটা এরকম না এসে একটু অন্যরকম হবে, ঠিক আছে? এই প্যাটার্নটা এরকম না হয়ে একটু ডিফারেন্ট হবে, এই আর কি, ঠিক আছে? তাছাড়া খুব বেশি সমস্যা নাই আর কি, তাছাড়া খুব বেশি সমস্যা, কারণ দুইটা কিন্তু ডাবল টাইম পাচ্ছি। তোমরা জাস্ট একটু কষ্ট করে এটা মুখস্থ করে নিও, এই মুখস্থ করা ছাড়া আর কোনো উপায় নাই আসলে, ঠিক আছে? কারণ এখান থেকে তুমি এই অরবিটাল ওভারল্যাপ কতটুকু হবে এটা আসলে কোনোভাবেই সম্ভব না। চিন্তা করে মাথায় নেওয়া যে কোনটার বেশি হবে। আমাকে যদি ইভেন দেওয়া হতো যেটা আননোন কম্পাউন্ড দেওয়া আছে, এখানে তোমার এইচ এর সাথে এইচ ডি কাপলিং বেশি হবে নাকি এইচ সি কাপলিং বেশি হবে, এটা কিন্তু বের করা সম্ভব ছিল না। কারণ হচ্ছে এখানে তোমার অরবিটাল টু অরবিটাল এটা তুমি শুধুমাত্র 3 ডাইমেনশনালি ওরকম করে খাতায় চিন্তা করা যায় না। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করে নিবা ফ্রি ডায়াগ্রাম সম্পর্কিত। আবার দেখো এইচ বি, ঠিক আছে? এইচ বিটা খেয়াল করো, এইচ বির সাথেও ঠিক একই ভাবে এইচ এর সাথে প্রথমে কাপলিং হবে, যেহেতু জেমিনার কাপলিং এর মানটা বেশি, তো একই মান 13.7 যে ডাবল আমি পাচ্ছি। বিসির সাথে কাপলিং হচ্ছে, তোমার হচ্ছে কি হচ্ছে, বিসির সাথে কাপলিং যদি করে আবার আমি ডাবলটা ভেঙে যাবে, তারপর যদি ভেঙে যায় তারপর লাস্টে আসছে হলো তোমার বিডি 5.9, ঠিক আছে? লাস্টে আসছে তোমার হলো বিডি, বিডিতে কি আসছে 5.9 এ আবার ডাব্লিউটি কিন্তু আমরা পাচ্ছি। দেখো স্প্লিটিং প্যাটার্নটা ভিন্ন হচ্ছে, আবার ডেল্টা ভ্যালু কিন্তু ডিফারেন্ট হচ্ছে, তার মানে যেটা প্রোটন কিন্তু ডায়াস্টোট্রপিক যদি হয় তাহলে কেমিক্যালি নন ইকুইভ্যালেন্ট হয়, আবার ম্যাগনেটিক্যালি নন ইকুইভ্যালেন্ট হয়। তার মানে ডায়াস্টোট্রপিক প্রোটন গুলো কেমিক্যালি এবং ম্যাগনেটিক্যালি বোথ নন ইকুইভ্যালেন্ট, এর কারণে কেমিক্যাল শিফট ভ্যালু ভিন্ন হবে, স্প্লিটিং প্যাটার্নটাও কিন্তু ভিন্ন হবে। এই জন্য আলটিমেটলি কিন্তু এটা মাল্টিপ্লিসিটি। তোমার যদি যখন স্প্লিটিং ডায়াগ্রামস খেয়াল করবা, এই যে ফিগারের হিডিং গুলো খেয়াল করবা, বা অনেক সময় যে তোমার সেকেন্ড এক্সামিনার যিনি উনি যেটা করেন যে প্রশ্নটা এরকম করে দিয়ে দেন, স্প্লিটিং ডায়াগ্রাম অফ ফর দ্য ডায়াস্টোট্রপিক মিথিলিন প্রোটনস ইন 4-methyl 2-pentanol, এরকম প্রশ্ন কিন্তু দিতে পারে। শো দ্য স্প্লিটিং ডায়াগ্রাম ফর এটা। স্প্লিটিং ডায়াগ্রাম যখন বলবে, টি ডায়াগ্রাম, স্প্লিটিং ডায়াগ্রাম, কমপ্লেক্স ডায়াগ্রাম, সেকেন্ড অর্ডার স্পেকট্রা, এরকম যখন আসবে তখন তোমরা অবশ্যই এরকম করে ভেঙে ভেঙে ট্রি ডায়াগ্রামের মাধ্যমে দেখাই দিবা সুন্দর করে। আচ্ছা, এটা আবার কি, এইচ এ এইচ বি একই সাইড চলে আসছে আবার। এখানে আসলে এইচ ডি আর এইচ সি আসার কথা ছিল, দাঁড়াও আমি দেখি নেই কোথায় গেল এটা, না এখানে নাই। আচ্ছা, আমি নেক্সট ক্লাসে এটা তোমার এইচ ডি আর এইচ সি টা দেখিয়ে দিব। এইচ ডি এবং এইচ সি প্যাটার্নটাও কিন্তু অনেক অনেক জটিল হবে, আমি বুঝলাম না, আমি একটু বই থেকে বের করে দাঁড়াও, একটু ওয়েট করো তোমরা। এর মানে অনেক জটিল বিষয়, অনেক চিন্তা ভাবনা করে একটু পড়তে হয়, বুঝছো? এই যে এই দেখানো হয়েছে স্টাইরিন অক্সাইড, এইচ এ এইচ বি। আচ্ছা, আমি তোমাদের নেক্সট ক্লাসে পরে এইচ সি এবং এইচ ডি তে অ্যাড করে দিব, ঠিক আছে? তারপর সাইডে চলে যাই। এখানে যেমন ধরো আমি কয়েকটা এক্সাম্পল কিন্তু তোমাদের নিয়ে আসছি, ঠিক আছে? স্টাইরিন অক্সাইড, আবার হচ্ছে আচ্ছা এই মলিকুল দেখাবো তোমাদের, ট্রান্সিনামিক অ্যাসিড, এক্ষেত্রে তোমার হচ্ছে এই ধরনের প্রোটন থাকে যেটা সেকেন্ড অর্ডার স্পেকট্রা দেয়,
এখানে আমি তোমাদের সবগুলো এগুলা এগুলা একটু পড়ে নিবা, কাব্যের বই বিশেষ করে দেওয়া আছে বেশি করে। আচ্ছা, এখন দেখো নন ইকুইভ্যালেন্স উইদিন এ গ্রুপ, দ্য ইউজ অফ ট্রি ডায়াগ্রাম। নন ইকুইভ্যালেন্স উইদিন এ গ্রুপ, যেটা আমরা পড়ছিলাম এতক্ষণ ধরে। নন ইকুইভ্যালেন্স উইদিন এ গ্রুপ মানে হচ্ছে এই যে তোমার মিথাইলের মধ্যেই যে তোমার দুটা গ্রুপ ভিন্ন হয়ে যাচ্ছে, এইটা। ম্যাম আজকে তো নতুন পড়া হচ্ছে ম্যাম, আজকে আর না পড়াইলে ভালো হয়।